গুড আফটারনুন, সবাই কেমন আছো? প্রথমত আমি চেক করি আদৌ লাইভে গেছি কিনা আর সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাইট, আই থিংক এভরিথিংস পারফেক্ট। ঠিক আছে, গ্রেট। সো ওকে, ওয়েলকাম अगेन। থ্যাংক ইউ, অলরেডি অনেকে জয়েন করেছো। তো আজকে তোমরা জানো যে অলরেডি কিউএনএ সেশন। সো কিউএনএ আমি অনেকদিন যখন ক্লাস নিই আসলে সবার প্রশ্ন নেওয়া হয় না। দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স, অনেকের কমেন্টস থাকে, অনেক প্রশ্ন মিস করে যায়। অনেক সময় দেখা গেছে একটা প্রশ্ন সেটা আনসার করতে গেলে আমাকে ওই টপিক থেকে বের হয়ে যেতে হবে। ইতোমধ্যে তোমাদের অনেক কিউএনএ তোমরা ওয়েব অ্যাপে দিয়েওছো। সেই সাথে তোমরা চাইলে আজকে এই লাইভের কমেন্টেও তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। প্রশ্নগুলো মূলত আমরা শুধু মানে এইচএসসি স্পেসিফিক এই অর্থে যে এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমাদের এখন ডিসকাশন করলে তোমার উপকার হবে মনে করছো, অথবা যদি কোনো টপিক রিলেটেড মানে আইমান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস এ স্কুল না, কুল না। অনেকদিন পরে আজকে অফিসে বসেছি, সো আই এম ব্যাক টু ঢাকা। তো এখান থেকেই নিচ্ছি। মেহনতি মানুষ আমরা, হ্যাঁ, আমাদের অনেক কিছু করে জীবিকা উপার্জন করতে হয়। বাট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সো নাইস অফ ইউ। দেখেছেন মানে আছেন, এনিওয়ে থ্যাংক ইউ। সো আচ্ছা, আমরা কমেন্টে আসবো। সো যেটা বলছিলাম কিউএনএ এর জন্য তোমরা যে ওয়েব অ্যাপে প্রশ্নগুলো দিয়েছো, ডেফিনেটলি আমরা সেখান থেকে যতগুলো পারি ডিল করব। সেই সাথে তোমরা এখানে কমেন্টেও কিন্তু জানাতে পারো যে তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা। স্পেসিফিক এই অর্থে টপিক রিলেটেড হতে পারে, আবার ওভারঅল সার্বিক প্রস্তুতি নিয়ে হতে পারে। আমি দেখছি অনেকগুলো আমাদের ওয়েব অ্যাপে বেশ কিছু জেনেরিক প্রশ্নও আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে। ওয়েল, সো ফার্স্ট অফ, অনেকে যারা জয়েন করেছো, গল্প, শিফাত, শিশির, শান্ত, নাসিমা, মায়া, গল্প, সামিয়া, রায়ান, ফাহিমা, রামিসা, অনেক অনেক নাম, রুবিনা, সিফাত, মেবি একটা নাম মিস করে গেলাম, সুষময়, জাবের, রিফাত, গোলাম, রফিকুল হাসান, ওয়েল অনেকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, নমস্কার। ঠিক আছে, সো আমি আগে, আচ্ছা, একজন বলছে, জাবের বলছে কোথায় এখন। আমি এখন ঢাকায়। সো আমি গতকাল রাতায় ব্যাক করেছি। ভাইয়া থ্যাংক ইউ, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আসলে ফেসে গেছে, হ্যাঁ, নোটিফিকেশন চলে গেছে, ক্লিক করে দেখছে যে দেখি বান্দা ক্লাস নিচ্ছে না, ফাঁকি দিচ্ছে। তারপরে এখন যেহেতু থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এইচএসসি নতুন সিলেবাসের মান বন্টন নিয়ে আলোচনা করলে ভালো হয়, ডেফিনেটলি। আজকের টপিকের নাম কি? আজকে কোনো পার্টিকুলার টপিক না, আজকে বরং সবগুলো টপিকের প্রশ্ন উত্তর। কোনো সমস্যা যদি থাকে অফকোর্স আমরা ইনডেপথ হয়তো ডিসকাস করতে পারবো না যে ভাই প্রোনাউন রেফারেন্সিংটা আরেকবার পড়ান, কিন্তু আমরা যদি কোনো গাইডলাইন মূলক কিছু থাকে সেগুলো অবশ্যই আলোচনা করব। ওকে, আমি দেখছি শর্ট সিলেবাসের দ্বিতীয় পত্রের উপর আলোচনা করলে ভালো হয়। ওয়েল, সো প্রথমত আমরা যেটা তাহলে করতে পারি সেটা হলো যে আমরা শর্ট সিলেবাসের মান বন্টনটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আমরা বরং সেটা আমরা দেখতেও পারি সাথে সাথে, তাই তো, যে শর্ট সিলেবাসে কি আছে, তাই না? আমি একটু আগে শর্ট সিলেবাস ইয়ে করে রাখলাম, মানে খুঁজে রাখলাম, এইচএসসি যেটা 22 এর যেটা। সো আমরা সেখান থেকে যেতে পারি। আমরা সেকেন্ড পেপারে আগে যাই, তাই না? রাইট, সেকেন্ড পেপারে তোমরা হোপফুলি স্ক্রিন দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ, আমি ভালো আছি। থ্যাংক ইউ আকাশ। ওকে, সো যারা পরে পরে জয়েন করছো তাদের জন্য বলি, আজকে আমাদের সেশনটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। সো তোমাদের অনেক প্রশ্ন জমেছিল, সেগুলো কমেন্টে জমেছিল, ওয়েব অ্যাপে জমেছিল, এবং এখনো অনেক কমেন্ট বা প্রশ্ন হয়তো আসবে। সেগুলো কিউ অ্যান্ড এটা কি, কিউ অ্যান্ড এগুলো, এটা মূলত কিউ স্ট্যান্ডস ফর কোয়েশ্চেন অ্যান্ড এ স্ট্যান্ডস ফর আনসার্স। সো কোয়েশ্চেন আনসার। আমরা, আমার নামে বেশ ভালো দুর্নাম আছে, আমি অনেক বেশি কমেন্ট নি মানে অ্যাটেন্ড করি না ক্লাস চলাকালীন। তো এই জন্য আজকে সব রকমের কমেন্ট, সব রকমের প্রশ্ন ট্রাই করবো অ্যাটেন্ড করার। ঠিক আছে, তো
আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে মোরলেস আমাদের টপিক গুলো সব ঠিকই আছে, মান বন্টন একটু 21-এর থেকে একটু ভিন্ন আছে। আমরা দেখি কি কি আছে। প্রথমত গ্রামার সেকশনে আমাদের আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইদাউট ক্লু। এটা প্রেপোজিশন, মানে আমাদের প্রেপোজিশনের জন্য 5 মার্ক, এটা আগেও ছিল এখনো আছে। তারপর আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস। স্পেশাল ইউজ অফ ফ্রেজেস আমরা অলরেডি ক্লাসে করেছি, তোমরা দেখেছো। এটা হচ্ছে ইজিয়েস্ট চ্যাপ্টার অন ইয়োর সিলেবাস, এবং সবাই এখানে আমরা 5-এ 5ই পাই, তাই না? আর 4.5 এরকম। এখানে 5 থাকে, ইউজুয়ালি 5ই আছে। কমপ্লিটিং সেন্টেন্সেস বা সেন্টেন্স কমপ্লিশন, এখানে আমাদের 5 মার্ক বেশি করা আছে। আগে 5 নম্বর থাকতো, এখন সেখানে দেখো 10 নম্বর আছে। সো সেন্টেন্স কমপ্লিশন যদি বলো, সেন্টেন্স কমপ্লিশন বা কমপ্লিটিং সেন্টেন্স এটা কোন টপিক? এটা তো আসলে কোনো নির্দিষ্ট টপিক না। এখানে আমার রাইট ফর্ম ভার্ব থাকে, তারপরে কন্ডিশনাল সেন্টেন্সেস থাকে, আবার কখনো জাস্ট একটা শব্দে বা একটা ফ্রেজে আনসার হয়ে যায়। সেন্টেন্স কমপ্লিশন বা কমপ্লিটিং সেন্টেন্স এটা আলাদা করে কোনো গ্রামারের টপিক না, বরং এটার আনসার করার জন্য আমার গ্রামারের সব টপিকের উপরে দখল থাকা চাই। এবং একই সাথে অর্থের, মানে যেটাকে আমরা রিডিং স্কিল বলি, যে প্যাসেজ পড়ে বা ওই লাইনটা পড়ে যে দুইটা বাক্য দেয়া থাকবে তাদের মধ্যে অর্থের একটা সমন্বয় করা এবং সেই অনুযায়ী গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য নেওয়া। ওকে, একজন বলছে আর্টিকেল বাদ গেছে, দেখছি। দেন ইউজ অফ ভার্বস, মানে রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আমাদের এখন দেখো, এখন 7 মার্ক আছে, আগে ছিল 5 মার্ক। সো এখানে আমাদের 2 নম্বর বাড়িয়ে দিয়েছে। ন্যারেটিভ স্টাইল, মানে আমরা যেটা ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, একটা থেকে আরেকটাতে ট্রান্সফর্ম করা, সেখানে 5 ছিল, 2 নম্বর বেশি। সো আমরা এখানে দেখছি অলরেডি সেন্টেন্স কমপ্লিশনে 5 নম্বর বেশি, আমাদের রাইট ফর্ম অফ ভার্বে 2 নম্বর বেশি, ন্যারেশনে 2 নম্বর বেশি। ইউজ অফ মডিফায়ার্স, এটাতে 5 ছিল, 5 আছে। সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস তোমাদের কাছে অনেকের কাছে একটা কি বলে হরর মুভির মতো, তাই না? যে সেন্টেন্স কানেক্টরস দেখলে মাথা কাজ করে না। তো সেন্টেন্স কানেক্টরস আগে 5 নম্বর ছিল, এখন সেন্টেন্স কানেক্টরস আছে 7 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম 5 ছিল, 7। পাংচুয়েশন 5 ছিল, 7। তাহলে দেখি আমরা মানে টপিক গুলো যেরকম আছে, টপিক এগুলো তো আমাদের সব টপিক পড়তে হতো, কিছু টপিক বাদ গেছে, যেমন আর্টিকেল নাই। কিন্তু যে কিছু কিছু টপিক যেগুলোতে সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করে বা একটু ভয়ের কারণ, একটা হলো কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, সেই দুটাতেই কিন্তু আমাদের 2 নম্বর করে বেশি আছে। তো বুঝতে পারছো যে আগে যদি আমি যদি এরকম মনে করি যে সেন্টেন্স কানেক্টরসে আমি একটু দুর্বল বা সিনোনিম অ্যান্টোনিমে আমি দুর্বল, এখানে আমি 5-এ 50% মার্ক পেলে আমি 2.5 পাচ্ছি, 2.5 পাচ্ছি। কিন্তু সেখানে বা আমার 2.5 মার্ক ছুটে যাচ্ছে, এখন সেখানে আমি 50% কারেক্ট করলে 3.5 পাচ্ছি, ঠিক আছে। এট দ্য সেম টাইম আমার কিন্তু যদি আমার টপিকটার ওভারঅল প্রিপারেশন খারাপ থাকে, নম্বর বেশি হারানোরও চান্সেস বেশি। ধরো আগে যদি মনে করো আমি একটা টপিক পুরোটাই ধরো আনসার করব না, তাহলে 5 নম্বর পেলাম না। এখন যদি মনে করো পুরোটাই আনসার করব না, তাহলে তুমি 7 নম্বর পাচ্ছ না। তো এখানে কোনো টপিকেই কম প্রস্তুতি বা মোটামুটি প্রস্তুতি নিয়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। সেন্টেন্স কিন্তু সহজ টপিক পাংচুয়েশন বা পাংচুয়েশনে 2 নম্বর বাড়িয়ে দিয়েছে, সো দ্যাটস এ গুড থিং। কমপ্লিটিং সেন্টেন্স, ওয়েল এটা আসলে এটার একটা মিক্সড ফিডব্যাক আছে। অনেক স্টুডেন্টের কাছে সেন্টেন্স কমপ্লিশন খুব সহজ, অনেকের কাছে একটু কঠিন। আমরা কি এনিওয়ে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম। ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, সেটা দেখো 10 মার্ক, ঠিক আছে। আমরা ফর্মাল লেটার শিখেছি। এখন 11-12 এই দুইটার কথা যদি আমরা বলি, যে দেখো রাইটিং প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ রাইটিং, এখানে আমরা হচ্ছে লিস্টিং বা ডিসক্রিপশন 200 ওয়ার্ডস, আর পরেরটা প্যারাগ্রাফ রাইটিং, কম্প্যারিজন, কন্ট্রাস্ট বা কজ ইফেক্ট প্যারাগ্রাফ, এখানে 15। সো দুইটা প্যারাগ্রাফ থাকছে, দুইটা প্যারাগ্রাফে আমাদের 30 মার্ক। 30 মার্ক মানে বুঝতে পারছো যে আমি যদি শুধু প্যারাগ্রাফই আনসার না করি, তাহলে আমার পুরো পরীক্ষাটা হচ্ছে 70 মার্কসের। অবশ্যই আনসার না করার কোনো প্রশ্ন নাই, কিন্তু এখন কিন্তু এটা শুধু প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ না, এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমার প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের অনেক ধরন আছে। লিস্টিং প্যারাগ্রাফ হয়, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হয়, কম্প্যারিজন প্যারাগ্রাফ হয়, কজ ইফেক্ট প্যারাগ্রাফ হয়, ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়। তো এখানে আমাদের সরি, যদিও ওপেন করে দেওয়া নাই, বলে দেওয়া আছে যে আমাদের এই 4টা লিস্টিংটা ডিসক্রিপশন মূলত এই 3 রকমের প্যারাগ্রাফ রাইটিং আমাদের শিখতে হবে। কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কিভাবে লিখে, এখন তোমাকে বলেছে যে তুমি একটা কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখো।
কিন্তু তুমি কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখেছো খুব সুন্দর, কোনো গ্রামারের ভুল নাই, কিন্তু প্যারাগ্রাফটা কম্প্যারিজন কন্ট্রাস্ট বা কন্ট্রাস্ট কম্প্যারিজন হয়নি। সেটা ধরো ফর এক্সাম্পল ডিসক্রিপশন হয়েছে বা কজ ইফেক্ট প্যারাগ্রাফ হয়েছে, তাহলে আলটিমেটলি ইউ আর নট গোয়িং টু গেট দ্য মার্কস। তাহলে কিন্তু 15 নম্বর, বুঝতে পারছো, একটাতে খারাপ করলে আর অন্য কোথাও খারাপ করার দরকার হবে না। আমি ভয় দেখাচ্ছি না, আমি বলছি যে অ্যাট দ্য সেম টাইম যদি তুমি লেখাটা শিখে নাও, সেটা শুধুমাত্র প্যারাগ্রাফ তো না তোমার, এখনই তো শুধুমাত্র তা না, তোমার অ্যাডমিশনে লাগবে, ইউনিভার্সিটিতে উঠে লাগবে, তারপরে লাগবে। মানে রাইটিং এ কারোর উইকনেস মানে সেটা তার হোল গ্রামার পোর্শনে উইকনেস, তার সবকিছুতেই উইকনেস। কিন্তু তুমি যদি শিখে নাও তাহলে দেখো এখান থেকে তোমার 30 মার্ক ইজিলি ক্যারি করা যাচ্ছে। আর যে রাইটিং এ ভালো, মানে যে ভালো লিখতে পারে, তার আসলে কোনো টপিকেই কোনো প্রবলেম নাই, তার কোনো টপিকে কোনো প্রবলেম থাকবে না। লিটারেলি তুমি বলো যে কেউ একজন খুব ভালো প্যারাগ্রাফ লিখে, খুব ভালো এসে লিখে, তার রাইট ফর্ম অফ ভার্বে প্রবলেম আছে? নাই, কারণ প্যারাগ্রাফ লিখতে গেলে, এসে লিখতে গেলে সেখানে রাইট ফর্ম অফ ভার্ব লাগে, সেন্টেন্স কানেক্টরস লাগে, পাংচুয়েশন লাগে, ন্যারেশন লাগে, ইউজ অফ ফ্রেজ লাগে, সবকিছু লাগে। সো আমরা অনেক সময়, এটা আমাদের একটা মিসকনসেপশন, যে আমরা, অনেক স্টুডেন্ট বলে যে ঠিক আছে আমার গ্রামারে কোনো আমার সমস্যা নাই, আমার রাইটিং এর সমস্যা, বা রাইটিং এ মানে গ্রামারের ক্লাস নেন, গ্রামারের ক্লাস, রাইটিং এর ক্লাস নেন, গ্রামারের ক্লাস নেন। এটা আমি রাইটিং পড়ানোর সময় লিটারালি কমেন্ট পেয়েছি যে রাইটিং এর ক্লাসের দরকার নেই, গ্রামারের ক্লাস নেন। কিন্তু আমি সেটা সেই দিনও বলেছিলাম যে গ্রামার ছাড়া রাইটিং পার্ট হবে কিভাবে? ইভেন তুমি যখন যেটাকে গ্রামার মনে করছো, ধরো মডিফায়ার, সেখানে তোমার আনসার লিখতে হবে একটা শব্দে, একটা শব্দ উত্তর লিখলেই শেষ। কিন্তু তুমি যখন প্যারাগ্রাফ লিখছো, সেখানে তো তোমার মডিফায়ার আছেই, পুরো বাক্য, পুরো প্যারাগ্রাফ, পুরো প্যাসেজ তোমাকে ঠিক গ্রামারে লিখতে হচ্ছে। সেখানে শুধু গ্রামার ভাবলে চলবে না, শব্দ চয়ন ভাবতে হবে, পাংচুয়েশন ভাবতে হবে, টোন ভাবতে হবে, মুড ভাবতে হবে, অনেক কিছু ভাববার আছে। সো সরি, এখানে যেটা বলছিলাম যে তোমাদের অবশ্যই রাইটিংটা শেখার বিকল্প নাই। এটা আমি বারবার বলছি, আমার কথা হয়তো রেপিটেটিভ হয়ে যাচ্ছে, এক কথা বারবার বলছি, বাট প্লিজ, নাও ইউ হ্যাভ ইনাফ টাইম টু লার্ন ইট। তো কিভাবে লিখে, কিভাবে লিখে বলতে প্যারাগ্রাফ কিভাবে লিখে, এসে কিভাবে লিখে, এটা শুরুতে হয়তো যারা লেখা শিখনি তাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, টাইম কনজিউমিং লাগতে পারে, বাট ইটস ওয়ার্থ ইট। মানে এটা শিখতে হবে, এটা শেখার বিকল্প নাই। অনেকে লিখেছে প্যারাগ্রাফ মুখস্থ করে রেখে দাও। প্যারাগ্রাফ মুখস্থ করে আনফরচুনেটলি কোনো লাভ নাই। ধরো তোমার একটা টপিক কমন পড়েছে, তুমি খুব অনেক কিছু লিখে ফেললাম, কিন্তু যদি প্যারাগ্রাফ ওই ফরম্যাটটা আমরা ডেভেলপ না করি, তাহলে কত 1-2 নম্বর পেলে পেতে পারি, সেটাও আসলে পেতে পারি, মানে আমার আনসার ঠিক না, সেখানে যে কয় নম্বর দেবে সেটাই বোনাস। তো সরি, আমি একটু, আমার ফোনটা ডেড হয়ে গেল, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশনটা খুব কুইকলি একবার একটু বলে যাই। ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশনটা কুইকলি বলে যাই, তারপরে আমি আবার প্রশ্ন উত্তরে আসছি। সরি, কমেন্টে দেখতে পাচ্ছি না এটাতে। আচ্ছা, আমি ইন দ্য মিন টাইম ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই। আচ্ছা, ফার্স্ট পেপারে তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, কিন্তু এখানেও দেখো, ফার্স্ট পেপারেও দেখো প্যারাগ্রাফ রাইটিং আছে। আমরা একটু নিচ থেকে শুরু করছি, প্যারাগ্রাফ রাইটিং আছে, এখানেও 15 নম্বর। তাহলে দেখো প্যারাগ্রাফ রাইটিং এ শুধুমাত্র রাইটিং পোর্শনটা বাদই, শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং এ আমাদের 45 নম্বর আছে, 2 পেপার মিলাইছে। 200 মার্কের মধ্যে আমার 45 নম্বর প্যারাগ্রাফ রাইটিং এ। এখানে শেষ না, স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং ইটস অলসো अगेन সর্ট অফ প্যারাগ্রাফ রাইটিং। তুমি হয়তো স্টোরিটা জানো, কিন্তু এরকম কয়টা স্টোরির কয়টা কাহিনী তুমি মুখস্থ করবা? কিন্তু তুমি হয়তো গল্পটা জেনে আছো, তোমার ভাষায় তোমাকে লিখতে হচ্ছে আরো 15 নম্বর। তো তাহলে কত হলো? 60 মার্ক, তাই না? 60 মার্ক। ইনফর্মাল লেটার মানে পার্সোনাল লেটার, সেখানেও রাইটিং আরো 10। সো রাইটিং পার্টটা তোমরা দেখতে পাচ্ছ অনায়াসে। अगेन রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স 10, ঠিক আছে। উইথ ক্লুতে 10 নম্বর, উইদাউট, সরি, উইথ ক্লুতে 5 মার্ক, ক্লজ টেস্ট উইথ ক্লুতে 5 মার্ক, আর উইদাউট ক্লু, এবং সেগুলো বলে দিয়েছে এগুলো আনসিন 10। এখন দেখো রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে যদি সিন আনসিনের কথা তুমি বাদ দাও, ধরো একটা খুব কমন গল্প এসেছে, রিঅ্যারেঞ্জিং গুলো ঘুরে ফিরে কমন গল্প আসে। যেমন আমি যদি ধরে নিই, এটা সেই এটা মাকড়সার বারবার জাল বোনাটা, রবার্ট ব্রুসের যেটা। তো এই গল্পটাই ধরো, তুমি গল্পটা খুব ভালো মতো জানো এবং তুমি
অনেকবার পড়েছো, এটাই পরীক্ষাতে আসলো। কিন্তু তুমি কোন অর্ডারে, তুমি যে প্রশ্নে পড়েছো, তুমি যেটা মুখস্থ করেছো, সেখানে যেটা এতে ছিল, পরীক্ষাতেই যে সেটা এতে আসবে বা সেটা বিতে আসবে, এটার কোনো নিশ্চয়তা নাই। সো আলটিমেটলি তোমাকে কিন্তু গল্প জানতে হচ্ছে, তোমাকে বুঝতে হচ্ছে কার পরে কোন বাক্য হবে, সেই অনুযায়ী তোমাকে বসাতে হচ্ছে। সো রিয়ারেঞ্জের ক্ষেত্রেও কোনো কিছু আলটিমেটলি পড়ার নাই, এটা আনসিনি, এটা আনসিনি অফকোর্স। সো ক্লজ টেস্ট উইথ ক্লু, উইদাউট ক্লু, अगेन এগুলো আমাদের রিডিং স্কিলের মধ্যে পড়ে। রিডিং স্কিল বলতে আমি এটা বারবার বলি আমার স্টুডেন্টদের, যে রিডিং স্কিল মানে সবসময় যে পড়ে যাওয়া না, সেটা পড়া, বুঝতে পারা, কোথায় কি কানেক্টরস হবে, এটা রিডিং স্কিল আসলে একটা অনেক বড় ইনক্লুসিভ একটা ব্যাপার। সামারি রাইটিং, अगेन এই যে সামারি রাইটিং, ধরো একটা প্যাসেজ দিয়েছে, ফরচুনেটলি তোমাদের থিম রাইটিং সাধারণত পোয়েম থেকে দেয়। তো সেই পার্টটা দেয়নি, পোয়েম ইজ অলসো, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, প্রিপারেশন নেওয়া, সেটা টেক্সট বুকের বাইরের পোয়েম থাকে। তো সেটা আমাদের আপাতত নাই। সামারি এখন আসতে পারে, প্যাসেজেরই সাধারণত আসে, তবে কবিতার আসতে পারে, মানে সামারি দিতে পারে, বাট ইটস ভেরি লাইকলি যে প্যাসেজ থেকেই দিবে। তো এগেন সেই প্যাসেজটা পড়ে, প্যাসেজের কোনো বাক্য, প্যাসেজ থেকে আমি তথ্য নিতে পারবো, প্যাসেজের কথাগুলো হতে হবে, তারপরে আমাকে নিজে একটা সামারি 3 লাইনের 4-5 লাইনের কনস্ট্রাক্ট করতে হবে। সো अगेन এটাও ফর্ম অফ রাইটিং, এটাও কিন্তু রাইটিং। আরেকটা ব্যাপার, ফ্লো চার্ট। ফ্লো চার্ট এটা কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করে, অনেক স্টুডেন্ট না, মেজরিটি স্টুডেন্ট খারাপ করি আমরা। এখানে খারাপ করার একটা কারণ হচ্ছে, ফ্লো চার্টটা আমরা জানি যে এখানে আমাদের ফ্রেজ আকারে লিখতে হয়, ক্লজ আকারে লেখা যায় না, এটা লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সো ফ্লো চার্ট अगेन। আর সরি সরি এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আনসার, এগুলো প্যাসেজ থেকে আমাদের থাকবে, প্যাসেজ পড়বো, তারপরে সেখান থেকে আনসার করব। সো শর্ট কোয়েশ্চেন আনসার अगेन এখানে 10 মার্ক আছে, এটাও আমাদের রাইটিং স্কিলের মধ্যে পড়ে। আর এমসিকিউ 5 আগেও ছিল, এখনো আছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি মার্ক অ্যালোকেশন, মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, এখন তোমরা আমাকে বলো যে এখানে তোমাদের কমেন্টে জানাও যাদের কোনো আহ, প্রশ্ন জিজ্ঞাসা আছে। এছাড়া আমি ওয়েব অ্যাপে কিছু আমি প্রশ্ন পেয়েছি যেগুলো আনসার করার মতো, সেগুলো আমরা আনসার করব। একজন বলছে প্যারাগ্রাফ পড়া শুরু করলে 5 মার্ক হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র তো পাস করা, তো পাস তো সবাই করে, পাস করা তো তোমার টার্গেট না, হোপফুলি, তাই না? ক্লাস চাই প্যারাগ্রাফের উপরে। হ্যাঁ, প্যারাগ্রাফের উপরে আমি জানি না ক্লাস হয়েছে কিনা, প্যারাগ্রাফের উপরে বেশ কিছু ক্লাস হওয়ার কথা, প্রভাবও নিবেন। প্যারাগ্রাফ বানাই লিখি, প্যারাগ্রাফ তো আসলে লিখার পার্টটা তো নিজের মতো করেই লিখবো, কিন্তু তার যে কনস্ট্রাক্ট, সেটা যেভাবে গঠন হয়, টপিক সেন্টেন্সটা কিরকম হবে, ডেভেলপার্স কিরকম হবে, তারপরে টার্মিনেটর কিরকম হবে, এগুলো কিভাবে লিখতে হয় নিয়মটা জেনে তো অবশ্যই, মানে বানাই লিখলে তো কোনো প্রবলেম নাই। ওকে, প্যারাগ্রাফের ফরম্যাট গুলো বুঝাই দেন, বুঝাই দাও না, এটা শেখার বিষয়, এরকম না যে ঠিক আছে আমি বললাম এটা এটা এভাবে হয়। এটা শিখতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি নিজেদেরকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। রিপোর্ট রাইটিং নাই না, রিপোর্ট রাইটিং নাই। ওকে, গ্রাফ চার্ট তো দেখি নাই মানে বুঝতে পারিনি, গ্রাফ চার্ট দেখি নাই মানে কি বোঝাচ্ছ? এটা কি শর্ট সিলেবাস? হ্যাঁ, এটা শর্ট সিলেবাস, সিলেবাস বানান SYLLABUS, সিলেবাস। গ্রাফ শেষ করেছো তোমরা, ক্লাস করেছো, তো তোমাদের ক্ষতি নাই। এই গ্রাফটা যদি শিখে থাকো, মানে ইনফোগ্রাফ যদি শিখে থাকো, এটা ইট উইল হেল্প ইউ ইন আইএলস। আইএলস এর রাইটিং এ টাস্ক 1-এ থাকে, একাডেমিক রাইটিং এ। সো ইট উইল হেল্প ইউ আ লট, আ গ্রেট ডিল। আই মিন অলমোস্ট একই, যদি এক্সাক্ট ঠিকঠাক শিখে থাকো, পড়ে থাকো। ওকে, শর্ট সিলেবাস, কঠিন সিলেবাস নট এট অল। আর হোয়াট এভার, কঠিন সহজের বিষয় সবার জন্য একই, এন্ড ইউ হ্যাভ ইনাফ টাইম টু প্রিপেয়ার ইয়ারসেলফ, রাইট? আচ্ছা, আমি একটু ওয়েব অ্যাপ থেকে আমার যেগুলো কোশ্চেন নেওয়ার মতো মনে হয়েছে সেটা আমি দেখি। আহ, আমি কিছু উত্তর, আমি এখানে সম্ভবত নাম নাই কে কি প্রশ্ন করেছে, তো আমাকে একটু অ্যানোনিমাসই আনসার গুলো করতে হচ্ছে। মেবি তোমরা রিলেট করতে পারার কথা, যারা
বেশ কিছু কনটেক্সট ছাড়া প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো আমি বুঝতে পারছি না। একজন লিখেছে সামারি লেখাটা কি মোটামুটি হয়েছে, মেবি। আচ্ছা, আমি সেকেন্ড পেপারের পার্টটাতে যাই, আগে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, স্যার অ্যাডমিশনে কি ফুল সিলেবাস থাকবে? তাহলে শর্ট সিলেবাসের জন্য আলাদা প্রিপারেশন নিয়ে কি লাভ হবে? এর রিসেন্ট লেকচার শিট গুলো কবে পাবো? প্রথম কথা, অ্যাডমিশনে কি প্রশ্ন থাকবে? অ্যাডমিশনের সিলেবাস বলে কোনো কিছু নাই। এরকম না যে তুমি এইচএসসি পাস করলা তারপরে তোমাকে অ্যাডমিশনের একটা সিলেবাস ধরে দেওয়া হলো। সো অ্যাডমিশনে তুমি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যা যা পড়েছো সেগুলোই থাকবে। তো এখন তুমি শর্ট সিলেবাসের প্রস্তুতি নিবা কিনা? শর্ট সিলেবাস বলতে এখন তুমি যদি ফুল সিলেবাসের প্রস্তুতি নাও নিশ্চয়ই তোমার কোনো হার্ম নাই, কিন্তু আবার একই টপিক তোমার অ্যাডমিশনে যেভাবে থাকবে নট নেসেসারি এইচএসসি তে যেভাবে থাকবে অ্যাডমিশনে সেভাবে থাকবে না। ফর এক্সাম্পল, ধরো মডিফায়ার তোমাদের শর্ট সিলেবাসে আছে, কিন্তু ধরো মডিফায়ার তোমার নাই শর্ট সিলেবাসে, কিন্তু তুমি মডিফায়ার পড়ছো, তুমি মনে করছো এটা আমার অ্যাডমিশনে হেল্প করবে। দেখো, কোনো কিছু পড়লে তো আর ক্ষতি নাই, ডেফিনেটলি পড়লে হেল্প করবে, কিন্তু অ্যাডমিশনে মডিফায়ার থাকে, প্রশ্ন এইভাবে থাকে না। তো তুমি যদি মনে করো যে আমি এইভাবে পড়লে এটা আমাকে অ্যাডমিশনে হেল্প করবে, ইটস নট ট্রু। কিন্তু अगेन, হ্যাভিং সেড দ্যাট, তুমি যদি সেভাবে মানে পুরো সিলেবাসটা পড়ো তোমার কোনো ক্ষতি নাই। তো ইটস আপ টু ইউ। যেমন আর্টিকেলের ব্যাপারটা, আর্টিকেল আমাদের হয়তো আর্টিকেল অ্যাডমিশনে যা আসে এখানেও তাই আসে। এইচএসসি তে হয়তো ডিফিকাল্টি লেভেলটা একটু ইজি, অ্যাডমিশনে হয়তো এত মানে একটা প্যাসেজ দিয়ে বলবে না, 5টা আর্টিকেল লিখে একটা বাক্য দিবে, এবং একটু কিছু কনফিউজিং ব্যাপার স্যাপার থাকে যেগুলো গতানুগতিক ভাবে অ্যাডমিশনে বা জব ইংলিশ জব পরীক্ষাতে সেগুলো আসে। তো ওইভাবে ওয়াইজলি তুমি ভাবো। কিন্তু তুমি যদি মনে করো ঠিক আছে আমি গ্রাফটা যদি আমি গ্রাফ, আমি আবার বলছি এটা শেখা খুবই ভালো কাজ, এটা আইএলটিএস আমরা শিখাতে যাই, হিমশিম খেয়ে যাই অল্প কয়েকদিনে। তুমি যদি শিখে নাও দ্যাটস গুড। বাট ফর এক্সাম্পল আমরা মানে বোঝার জন্য ধরে নিচ্ছি যে ঠিক আছে শর্ট সিলেবাসে এই গ্রাফ ডিসক্রাইবিং ইনফোগ্রাফটা নাই, কিন্তু এটা আমি পড়বো কারণ এটা আমার অ্যাডমিশনে হেল্প করবে। নট ট্রু। মানে এটা তোমাকে হেল্প করবে ডেফিনেটলি, বাট এইভাবে এই প্রশ্নটা তো এক্স্যাক্টলি অ্যাডমিশনে তোমার আসে না। ওকে, আর অ্যাডমিশনের সিলেবাস বলে কিছু নাই। সো আলটিমেটলি তোমাকে এইচএসসির বাইরে বলতে বোঝাচ্ছি যে তোমার এইচএসসি তে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো ছাড়াও তোমাকে পড়তে হবে। এইচএসসি তে ধরো এক্স্যাক্টলি তোমার পিন পয়েন্ট কারেকশনের প্রশ্ন আসছে না, সেটা তোমাকে পড়তে হবে। এক্স্যাক্টলি সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসে না, সেটা তোমাকে পড়তে হবে। অ্যাডমিশনের জন্য অবশ্যই তোমাকে সবকিছুই পড়তে হবে। এটা শুধু এসএসসি এইচএসসি বলে না, সবকিছু। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে আমাদেরকে যেতে দাও, এটার ইংলিশ ট্রান্সলেশন হয় লেট আস গো। চলো যাই, এর ইংলিশ লেটস গো। লেট, আচ্ছা তাহলে আলাদা আলাদা ইংরেজি একই কেন হতে পারে? লেটের একটা অর্থ হচ্ছে প্রপোজাল দেওয়া, যখন আমরা বলছি লেটস গো চলো যাই, তখন এখানে লেট মানে হচ্ছে একটা প্রপোজাল দেওয়া, চলো যাওয়া যাক। আর আবার লেট মানে অনুমতি দেওয়া হতে পারে, একই শব্দের অনেক অর্থ হতে পারে। একই মানে এই জন্যই তো আমরা বলি যে তোমরা যখন সিনোনিম অ্যান্টোনিম শিখছো, জানি না তুমি ক্লাসটা করেছো কিনা, কি প্রশ্ন করেছো, যে একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে। তুমি একটা শব্দ ধরো বইয়েতে আছে, ডিকশনারিতে আছে, নট নেসেসারিলি সেটাই আমার ওই কনটেক্সটে ট্রু হবে, ওই প্যাসেজে সেটার অন্য অর্থ থাকতে পারে। এবং আমরা এক্সারসাইজ করতে যে সেটা দেখেছিও যে এবং কতটা ভিন্ন হতে পারে, ঠিক আছে? মানে নর্মাল। আচ্ছা, একটা প্রশ্ন, আই অ্যাম লিভিং ডে আফটার টুমরো, ইজ ইট অ্যান অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল? পুরোটা তো অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল না, সম্ভবত তুমি বোঝাতে চেয়েছো ডে আফটার টুমরো। ইয়েস, ডে আফটার টুমরো ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, ইটস অ্যাডভার্ব অফ টাইম। আরেকটা প্রশ্ন, ভাইয়া, ইফ আ সেন্টেন্স, আমি জানি না এইভাবে তোমাদেরকে না শো করলে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু যারা প্রশ্ন করছো তারা হয়তো হোপফুলি ধরতে পারছো। আমি একটু একটা দুইটা প্রশ্ন এখান থেকে আর একটু অ্যাটেন্ড করি, তারপরে তোমাদের প্রশ্নে আসবো। ইফ আ সেন্টেন্স ইজ লাইক আই স আ ম্যান ওয়াকিং, এখানে তো ওয়াকিং, এখানে ওয়াকিং নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভ না, এখানে ওয়াকিং নাউন হতে পারে না, তো এখানে নাউন ওয়াকিং অ্যাডজেক্টিভ, এখানে ওয়াকিংটা বলছে কার, আই স আ ম্যান ওয়াকিং। আচ্ছা ওয়েল, আমি যদি বাক্যটা তোমাদেরকে যে আমি একটু, এটা সবারই বোঝা দরকার, এখানে ধরো লিখি টেক্সট, আই স আ ম্যান ওয়াকিং। তো তুমি বোঝাতে চাচ্ছ এটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। এখানে যে প্রশ্ন করেছে যে ওয়াকিং নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বাট আনফরচুনেটলি ওয়াকিং টা নাউন অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে, ঠিক আছে, এখানে তো হতে পারে না। এখানে ওয়াকিংটা দেখো,
কার সম্পর্কে বলছে? হাঁটছে। কে হাঁটছে? আ ম্যান। সো ম্যানটা কোন পারসন স্পিচ? ম্যান নাউন। সো নাউন বা প্রোনাউন সম্পর্কে যে বলে, কোয়ালিফাই করে, মডিফাই করে, সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। সো এই ক্ষেত্রে ওয়াকিংটা অফ কোর্স ইটস আ পার্টিসিপল, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। Hope you get your answer. নোটা কিভাবে কোয়ান্টিফায়ার হয়? একটা উদাহরণ দিবেন? হ্যাঁ, নো, নান এগুলো তো কোয়ান্টিফায়ার। অবশ্যই। ধরো তুমি একটা বাক্য, এটা মডিফায়ার থেকে প্রশ্ন। আমি যদি বলি নো পেন or নো পেন্স ফর এক্সাম্পল, আর তুমি এখানে চিন্তা করো টু পেন, টু পেন্স, ওয়ান পেন or টু পেন্স, এখানে টুটা কিভাবে পেনকে মডিফাই করছে, একইভাবে নোটাও এখানে মডিফাই করছে। সো ইট ক্যান বি। আচ্ছা, একজন প্রশ্ন করেছো, I am Ali Intisar from Rajai Cantonment Public School and College. My question is there any chance of getting correct sentences? A sentence with all correct punctuation marks in the question, which will be provided just to confuse us. If yes, we should suppose to do in such. ইয়েস, তোমার এখন ধরো ডেফিনেটলি মানে ও যেটা বলতে চাচ্ছে আমাদের পাংচুয়েশন, সেখানে কোনো একটা বাক্যে যদি আমার কোনো ভুল না থাকে, ডেফিনেটলি একটা কেন একাধিক বাক্য এরকম থাকতে পারে, সেখানে তোমার কারেক্ট করার কিছু না। এরকম যেরকম আমরা প্রোনাউন রেফারেন্সিং এ পড়ি যে সব প্রোনাউনই ঠিক করতে হবে তা না, কিছু কিছু প্রোনাউন আমার ঠিক আছে, সেগুলো আমার অফকোর্স চেঞ্জ করার কোনো দরকার নাই। সো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বাট ওখানে তোমার কোনো চেঞ্জ করার দরকার নাই, রাইট? থ্যাংক ইউ। একজন বলছে টু, টি ডাবল, এটাকে আমরা কোয়ান্টিভ এন্ড ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ করতে পারি না? পারি, কিন্তু ইন্টেন্সিফায়ার হিসেবে এটাকে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা ইনফর্মাল কনটেক্সট ইউজ করি, সো ইটস ভেরি আনলাইকলি যে আমরা এটা পরীক্ষাতে ব্যবহার করব। হোয়াট ইজ ড্যাংলিং মডিফায়ার? গিভ এন্ড গিভ সাম এক্সাম্পল। ওয়েল, ড্যাংলিং মডিফায়ার থেকে তোমাদের এক্সাক্ট ড্যাংলিং মডিফায়ার থেকে অ্যাডমিশনের প্রশ্ন আছে, কিন্তু আমরা যখন প্যারাগ্রাফ লিখতে যাই বা এসে লিখতে যাই, ড্যাংলিং মডিফায়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় টু কিপ ইন মাইন্ড। ফর এক্সাম্পল, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে যেমন আমি যদি বলি জানালা দিয়ে উড়ে যাওয়ার সময়, এটা একটা পরীক্ষা এসেছে, তো আমি প্রশ্নের ঢাকা ভার্সিটির প্রশ্নে এটা উদাহরণ দিচ্ছি। জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় আমি কিছু কাগজ ধরলাম। এখন দেখো এই জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় এটা কারোর সম্পর্কে বলছে, সেটা এখন জানালা দিয়ে উড়ে যেতে পারে আইদার আমি অথবা কাগজ। আমি আমার বাক্যটা হচ্ছে জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় আমি কিছু কাগজ ধরলাম। তো এখন এই জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় এটা একটা মডিফায়ার। এখন আমি যদি বোঝাতে চাই যে আমি উড়ে যাচ্ছিলাম, ধরো ফর এক্সাম্পল আমি সুপারম্যান, অথবা আমি বোঝাতে চাচ্ছি কাগজ উড়ে যাচ্ছিল, কিন্তু আমি যে বাক্যটা বলছি যে জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় আমি কিছু কাগজ নিলাম, এই বাক্যের অর্থ হচ্ছে আমি উড়ে যাচ্ছিলাম। সো আমি যদি বোঝাতে চাই কাগজ উড়ে যাচ্ছিল, আমার বাক্যের গঠনটা ভিন্ন করতে হবে। এই যে একটা, অথবা দেখো আমি আরেকটা সিম্পল বাক্য তোমাদের লিখে দেখাই, যদি এটা পড়ার বিষয়, একটা লাইনে কতটুকু বুঝবা জানি না। I bought a jacket from a shop made of leather. এখন দেখো এই বাক্যের অর্থ হচ্ছে আমি দোকান থেকে একটা জ্যাকেট কিনলাম যেটা চামড়ার তৈরি। এখন আমার কমন সেন্স আমি বুঝতে পারছি যে জ্যাকেটটা চামড়ার তৈরি। সো মেড অফ লেদার, এতটুকু অংশ মেড অফ লেদার, এটা কারোর সম্পর্কে বলছে, এই পার্টটা কারোর সম্পর্কে বলছে মেড অফ লেদার। সো এটা একটা মডিফায়ার। যেহেতু এটা শপের পাশে বসেছে, দেখো এটা শপের পাশে বসেছে, তাই না? সো বোঝাচ্ছে যে এটা শপ সম্পর্কে বলছে, শপের পাশে বসেছে। সো এই বাক্যের অর্থ হচ্ছে যে আমি একটা জ্যাকেট কিনলাম একটা দোকান থেকে, যে দোকানটা চামড়ার তৈরি, যেহেতু মেড অফ লেদারটা শপের পাশে বসেছে। আমার কুইকলি বোঝানোর জন্য আমি এইভাবেই বলি, কিন্তু আমি বাক্যটা যদি এইভাবে লিখি, আই বট আ জ্যাকেট মেড অফ লেদার ফ্রম আ সরি ফ্রম আ শপ। এখন দেখো মেড অফ লেদার, এখন এই মেড অফ লেদারটা কার পাশে বসেছে? মেড অফ লেদারটা বসেছে জ্যাকেটের পাশে। সো বোঝাচ্ছে আমি একটা চামড়ার জ্যাকেট কিনেছি। এখন আমার সেন্টেন্সটা আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা ঠিক আছে। সো এই যে একটা মডিফায়ারের ভুল মানে মিসপ্লেসড ব্যবহার, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ঠিক জায়গাতে না বসে অন্য জায়গাতে বসে বাক্যের অর্থকে অ্যাম্বিগুয়াস করে ফেলে, মানে অস্পষ্ট করে ফেলে, কনফিউজড করে ফেলে, অথবা ঠিকঠাক অর্থই দেয় না, ভুল অর্থ দেয়। এগুলোকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার। আচ্ছা, আমি কিছু ফেসবুক লাইভ থেকে কিছু প্রশ্ন নিই। ওকে। ও সরি, আমি বোধহয় এর আগে স্ক্রিন কি শেয়ার দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলাম স্ক্রিন।
পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি? ওয়েল, পার্টিসিপল বলতে মেবি তুমি বোঝাতে চাচ্ছ প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইন যোগে গঠিত হয়, তাই না? সো পার্থক্য হচ্ছে যেটা ভার্বের সাথে আইন যোগে গঠিত হয়ে নাউনের মতো কাজ করে সেটা জিরান্ড, আর যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা পার্টিসিপল। দ্যাটস ইট। ওকে, অনেকে বলছে ওয়েব অ্যাপে ঢুকতে পারি না, তারা এখানে প্রশ্ন করতে পারো, কমেন্টে দিতে পারো। আচ্ছা, আমি বেশ কিছু, আমি প্রশ্নের ইচ্ছা করে ওভারলোক করে যাচ্ছি না, যে অনেকে বলছে বেশি ক্লাস আমি কেন নিচ্ছি না, সপ্তাহে একটা করে ক্লাস কেন নিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আমি এটা তোমাদের আগেও বলেছি যে এখন আমরা দুইজন ক্লাস নিচ্ছি। So, সেটা আগে যেটা উইকলি দুইটা ক্লাস ছিল, আমি একা দুইটা ক্লাস নিতাম। এখন আমরা মোট তিনটা ক্লাস হচ্ছে, প্রভাবও দুইটা ক্লাস নিচ্ছেন, আমি একটা ক্লাস নিচ্ছি, তো তিনটা ক্লাস টোটাল। এটার আমাদের ক্লাস সংখ্যা বেশি হচ্ছে। আমি যদি দুইটা ক্লাস নিই, চারটা ক্লাস হয়ে যায়। তোমাদের অলরেডি উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ আর সিলেবাস, তাই না? সো চারটা ক্লাস নিয়ে এক সপ্তাহের মধ্যে কোর্স শেষ করে দিয়ে তোমার হাতে অঢেল অনেক সময় থাকছে, সেটাও দরকার না। আমরা বরং স্মুথলি যাই। এখানে তো কোনো মানে আমরা সিম্পল মানে প্রিপোজিশন পড়ছি, নাউন মানে খুব বেসিক জিনিস আমরা পড়ছি, তাই না? সো আই ডোন্ট থিংক ইট শুড বি আ প্রবলেম। ফ্যাক্টিটিভ ভার্ব কি তা ভাইয়া বলবেন একটু? আমি বলবো ফ্যাক্টিটিভ ভার্ব কি, তুমি এই বাক্যটাকে তাহসিন হলে এই বাক্যটাকে তুমি আবার লিখবা ঠিক করে, তারপর আমি বলবো ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে শিখবো? আচ্ছা, আমাকে তোমরা জাস্ট দ্রুত 10 মিনিটস, 10 মিনিট স্কুল কেন হয় না, এটা তোমাদের নাউন অ্যাডজেক্টিভে শেখা উচিত, যে 10 মিনিট কেন হয়, 10 মিনিটস কেন হয় না। ওকে, আমি সেটা বলবো। তার আগে আমি একটা প্রশ্ন করবো, তোমাদের অনেকের প্রবলেম, তো আমাকে আহ সরি আমি মিস করে যাচ্ছি। সেটা হলো যে কার কার সিনোনিম অ্যান্টোনিম প্রবলেম এবং শিখতে চাও, কার কার পাংচুয়েশনের প্রবলেম শিখতে চাও, কার কার মানে ভোকাবুলারি, ওভারঅল ভোকাবুলারি রিচ করতে চাও, ওভারঅল সেন্টেন্স গঠন রিচ করতে চাও, ওভারঅল রাইটিং ইমপ্রুভ করতে চাও, আমাকে একটু জানাও। আর যার যার চাই না সেটাও বলো যে চাই না, আমি তারপরে সলিউশন দিব কি করবা। ওকে, অনেকে অনেক দেবনাথ বলছে হাই হ্যালো। ওকে, কয়েকজন পাচ্ছি, আমি চাই, সবগুলো চাই আমার, আই ওয়ান্ট। ওকে, ডিটারমিনার কি? ওয়েল, ডিটামিন শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা, সেখান থেকে ডিটারমিনার। অনেকটা তোমরা বাংলায় পদাশ্রিত নির্দেশক পড়েছো সেরকম, যে ডিটারমিন করে, নির্ধারণ করে যে পরের নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। ফর এক্সাম্পল, আমি যদি বলি এই পেন, তাহলে এই এ হচ্ছে একটা ডিটারমিনার, কারণ এটা কি ডিটারমিন করছে যে পরের পেনটা সিঙ্গুলার, এবং একই সাথে এটা নির্ধারণ করছে যে এটা অনির্দিষ্ট একটা পেন বোঝাচ্ছে। আমি যদি দা পেন বলতাম, বোঝাতো নির্দিষ্ট কোন একটা পেন। এরকম আরো অনেক ডিটারমিনার আছে। ওকে, সো বুঝতে পারছি তোমাদের। ওকে, সো সবাই আমরা ডেফিনেটলি আমরা সবাই ইনক্রিজ করতে চাই, ডেভেলপ করতে চাই, আমিও চাই। আমি তোমাদেরকে একটা সলিউশন দিব। আমি জানি সবাই শুনবো না, এর আগেও ক্লাসেও দিয়েছি। তোমাদের যে কোনো রাইটিং মানে ওভারঅল রাইটিং ডেভেলপ করা, রিডিং স্কিল ডেভেলপ করা, সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি ডেভেলপ করা, পাংচুয়েশন ডেভেলপ করা, গ্রামার সেন্স ডেভেলপ করা, রিডিং এর স্পিড বাড়ানো, সবকিছুর একটা সলিউশন, বিলিভ মি, একটা সলিউশন। তুমি যদি ফর এক্সাম্পল তোমাকে আমি বলি যে ধরো এটা একটা সিনোনিম অ্যান্টোনিমের বই, এখানে 10,000 সিনোনিম অ্যান্টোনিম আছে। তুমি 10,000 সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলা। ধরো মানে 10,000 সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা কত কঠিন বা কত সহজ কাজ, সেই প্রশ্নে যদি আমরা না যাই, তুমি কঠিন কাজকে সহজ করে ফেললা। কিন্তু তুমিও জানো যে 10,000 সিনোনিম অ্যান্টোনিম তুমি যখন কাজে যেখানে ব্যবহার করার, তুমি ব্যবহার করতে পারবে না, কারণ তুমি সেই শব্দের ব্যবহার জানো না। তুমি ধরো একটা শব্দ তোমাকে আমি শেখাচ্ছি, আমি বলছি প্রিপস্ট্রাস। প্রিপস্ট্রাস ইট মিনস উইয়ার্ড, ফর এক্সাম্পল উইয়ার্ড। এখন তুমি এই শব্দটা কোথায় ব্যবহার করবা, আনলেস ইউ নো যে এই শব্দটা কোথায় বসে বা কিভাবে বাক্যে কিভাবে বসে।
তো তুমি সেই 10,000 মুখস্থ করেও লাভ হলো না। আবার তুমি যেখানে পড়ছো, যে বইতে পড়ছো, সেখানে প্যাসেজে মানে সেই শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু ধরো আরেকটা কনটেক্সটে অন্য একটা অর্থ আছে। যেমন আমরা এইচএসসির ক্ষেত্রে একটা প্রশ্ন সলভ করতে, সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন সলভ করতে যে আমরা দেখলাম যে গ্রিন মানে সেখানে সবুজ না, গ্রিন মানে সেখানে সতেজ বোঝাচ্ছে, মানে পাতার, গাছের পাতার ক্ষেত্রে বলছে, সতেজ বা জীবিত পাতা যেটা, সেটার ক্ষেত্রে বলছে। তাহলে এই যে গ্রিন মানে তো আমি সবুজ জানি, এখানে চেঞ্জ হয়ে গেল না, এটাকে বলা হয় কন্টেক্সচুয়াল মিনিং। কন্টেক্সচুয়াল মিনিং মানে কনটেক্সট, ওই ক্ষেত্রে কনটেক্সট, ওই সার্কামস্টেন্সেস যে অর্থের পরিবর্তন হয়। ওকে, তো তাহলে সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি শেখার বা এই সবকিছু আমরা যেগুলো বলছিলাম, এই সব কিছু শেখার একটাই আমার মতে, এবং আমার মতে না, অনেক অনেক এক্সপার্টের মতে, মানে একটাই সলিউশন যেটা কিনা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এক একজনের ক্ষেত্রে এক একটা এক একভাবে কাজ করে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ, তার আগে বলি, যদি তোমার কি মনে হয়, তোমরা দেখো তোমরা এইচএসসি তে পড়ো, 2 দিন পরে ইউনিভার্সিটিতে উঠবা, তোমরা ইউ আর ম্যাচিওর এনাফ, তোমাদেরকে যদি বলা হয় ঠিক আছে এই 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম পড়লে তোমার রাইটিং একেবারে শেক্সপিয়ারের মতো হয়ে যাবে, বা এই একটা বই এটা পড়লে তোমার আর জীবনে কোনোদিন কোনো গ্রামারের প্রবলেম থাকবে না, বা এই 500 শব্দ পড়লে তোমার 5 লক্ষ ভোকাবুলারি বা 5 লক্ষ শব্দ তোমার যুক্ত হয়ে যাবে, তাহলে কি এত মানুষের এত এত প্রবলেম থাকতো? তো আমি মানে আমার ইনবক্সে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে, ভাই কি করে ইংলিশ ইমপ্রুভ করবো, এটা জেনারিক বলছি, তার মধ্যে ভাই কি করে ভোকাবুলারি ইমপ্রুভ করবো, কি করে স্পিকিং ইমপ্রুভ করবো, সবকিছু। একটাই সলিউশন, সেটা খুব এরকম না যে আজকে পড়লাম কালকে ঠিক হয়ে গেল, বই পড়া। মানে কোন বই পড়বো? যে কোনো বই পড়বা। মানে বলছি না যে গ্রামারের বই, তুমি যখন এইচএসসি তে মডিফায়ারের প্রশ্ন, অ্যাডমিশনে তোমার কি কি প্রশ্ন আসবে, যে এমসিকিউ যেগুলো, এগুলো সবগুলো তুমি 2 মাস প্রিপারেশন নিলে সব পেরে যাবে, 100% পেরে যাবে। কিন্তু যেটা পারবা না 2 মাসের প্রিপারেশনে, সেটা হচ্ছে যে তোমার যদি আগে থেকে রাইটিং শেখার বা একটু একটু বই পড়ার অভ্যাস না থাকে, রাইটিং যদি কিছু না পারো, তুমি হুট করে যে তুমি খুব ভালো রাইটিং লিখতে পারবা না। কারণ আমরা যখন লিখার শুরুতে কোনো নিয়ম শিখবো, তখন আমরা কি হয়, আমরা রুল দ্বারা কনসিয়াস হয়ে যাই। So, শুরুতে একটু বেশি, আগে যা একটু বা পারতাম নিয়ম না জানে, শুরুতে একটু কঠিন লাগে নিয়ম শেখার পরে। কিন্তু ওই অবস্থা যদি তুমি বেশ কিছুদিন কন্টিনিউ করো, সরি ফর এক্সাম্পল 20 দিন, 1 মাস, দেখবা যে এটা তোমাকে লং টার্ম একটা হেল্প করবে। আমি যেটা বলছিলাম, এই সব কিছুর একটা সলিউশন, সেটা হলো গল্পের বই পড়া। গল্পের বইটা কেন বলি আমরা, যে গল্পের বইটা তুমি অন্য মানে আর্টিকেল পড়তে পারো বা রিসার্চ আর্টিকেল পড়তে পারো, গল্পের বইকে আমরা বলা হয় প্লেজার রিডিং। প্লেজার রিডিং মানে আমি এখানে কোনো উদ্দেশ্য ছাড়া শিখছি, এবং এই ক্ষেত্রে শেখার ক্ষেত্রে তুমি আসলে বুঝতেও পারবো না যে তোমার আসলে কিভাবে ইমপ্রুভ হচ্ছে, এবং কিন্তু এটা হবে, এটার ব্যাপারটা হচ্ছে এটা হেলদি খাওয়ার মতো, যে ঠিক আছে আমি এখন হেলদি খেলাম, এখন আমি চিনি খেলাম না, বা এখন আমি একটা হেলদি খাবার খেলাম, এটা কিভাবে আমার ইমপ্রুভ করলো, কিন্তু এটা আসলে তোমার ইমপ্রুভ করছে, এটা তোমাকে হেল্প করছে, তোমাকে সুস্থ রাখতে হেল্প করছে, তোমাকে অসুস্থ হতে বাধা দিচ্ছে, ইমিউনিটি বাড়াচ্ছে, এবং লং টার্ম সব সব মিলিয়ে ইটস লাইক হেলদি ফুড, আই মিন কিপিং আ হেলদি লাইফস্টাইল। যে তুমি গল্পের বই পড়ছো, তোমার হয়তো হুট করে মনে হচ্ছে না, বইল আমি একটা নতুন গ্রামারের নিয়ম শিখলাম, কিন্তু আসলে সেখানে গ্রামারের নিয়ম আছে। হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে হবে, যে কোনো বই তুমি পড়তে পারো, কিন্তু যখন আমরা বাংলা শিখতে চাচ্ছি, বাংলা বই, বাংলা ভাষার বই পড়তে হবে, ইংরেজি শিখতে চাচ্ছি, ইংরেজি ভাষার বই পড়তে হবে, এটা তো প্র্যাকটিস। কিন্তু তুমি যদি মনে করো যে ঠিক আছে আমি এই পরিমাণ চালাক যে আমি বাংলা বই পড়বো, ইংরেজি শিখবো, ওকে, তুমি এটাও সম্ভব, এরকম না যে শিখতে পারবো না, কিন্তু সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে ইংরেজি ভাষারও তোমার স্ট্রাকচার সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে, তাহলে তুমি দুইটা কন্ট্রাস্ট করে কম্পেয়ার করে পড়তে পারো। জিমি বলছে গল্পের বই নাই, কি পড়বো? ওকে, পড়ার দরকার নাই, ইংলিশ স্টোরি বুক। ওকে, হ্যাঁ, যে কোনো ইংলিশ স্টোরি বুক পড়তে পারো। যদি লিখার ভিতরে কিছু বুঝতে না পারি, ট্রু, লিখার ভিতরে যদি কিছু বুঝতে না পারি, এখন দেখো, নো ম্যাটার হোয়াট, আমি যতই শব্দ জানি, আমি আমার ভোকাবুলারি অনেক ইংলিশ, কিন্তু আমি যখনই কোনো একটা নতুন বই নিয়ে পড়ছি, তার মধ্যে অনেক অনেক শব্দ আমার অপরিচিত থাকে। এখন কিন্তু তুমি একটা একটা কনটেক্সট থেকে ওই শব্দের অর্থ তুমি গেস করতে পারবা, খুব কাছাকাছি না হলেও তুমি মোটামুটি অর্থ গেস করে কন্টিনিউ করতে পারবা। তো তুমি যদি এখন প্রত্যেক পৃষ্ঠায় 20টা করে, 20 বার করে তোমাকে ডিকশনারি খুলতে হয়, তাহলে আসলে তুমি 20 পৃষ্ঠা কন্টিনিউ করতে পারবে না, ওই প্লেজার রিডিং এর প্লেজার পার্টটাই থাকে না। ঠিক আছে?
তো এই জন্য ওই গল্পের বই পড়তে পড়তে বারবার ওই ডিকশনারি খোলা, মানে বারবার বলতে বোঝাচ্ছি ঠিক আছে 2 পৃষ্ঠা একবার খুললাম, বা আমি যেটা করি যে আমি কোনো শব্দ জানি তারপর আমার হুট করে মনে হচ্ছে যে না এটার আরো কিছু অরিজিনটা দেখি, এটার উচ্চারণ দেখি, তখন আমি ডিকশনারি খুলি। তা আমরা যেটা বলি যে সেটা হচ্ছে তুমি কিপ রিডিং, মানে তুমি বোঝো না বোঝো তুমি পড়ে যাও। এটার ব্যাপার হচ্ছে তোমার ওষুধের মতো, যে তোমার ভালো লাগবে না তুমি 1 মাস খাও। তুমি যদি এরকম না বুঝে তুমি যদি একটা দুইটা বই কোনোভাবে পড়ে ফেলতে পারো, অফকোর্স আমি একটা কোনো জিনিস পারি না, আমার প্রবলেম আছে, সেটার সলিউশনটা খুব সবসময় মিষ্টি হবে, খুব স্মুথ হবে, তা তো না। এই জন্যই তো দেখো আলটিমেটলি একটা ক্লাসে 100 জন থাকলে 100 জনের স্কোর এক হয় না, 100 জনের আমাদের স্কিল এক হয় না। তার কারণ 100 জন আমরা একই পাথ ফলো করছি না, বা একই ক্লাসে একই টিচারের ক্লাস 1000 জন করছে, সবার 1000 জনের একই মতো প্রিপারেশন হয় না। তো ডেফিনেটলি যে ওই কষ্টের কাজটা, ওই 1 মাসের কাজটা বা 2টা বই শেষ করার কাজটা তুমি করতে পারছো কিনা, তোমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, তুমি 5-10 পৃষ্ঠা পরে 2-4 বার ডিকশনারি খুললাম। এভাবে যদি তুমি একটা দুইটা বই কোনোভাবে শেষ করতে পারো, বিলিভ মি, তোমার আর পরের বইগুলো কন্টিনিউ করতে কোনো সমস্যা হবে না। সবকিছু ইটস ইটস লাইক হ্যাবিট, শুরুতে তো কষ্ট হবে। কিন্তু আবারও বলছি, আমি জানি এই পার্টটা বললাম তোমার কাছে অনেক এটা হাস্যকর মনে হবে, কঠিন মনে হবে, সবাই শুনবা না। ডেফিনেটলি সবাই শুনবা না, কয়জন শুনবে? এই এই একই সাজেশন আমি না হলে 20,000 জনকে দিয়েছি, 20,000 জন তো শোনেনি, হয়তো মেবি 200 জনও শুনেছে কিনা। তো 200 জন শুনলে 200 জনের উপকার হবে, দ্যাটস সার্টেন, দ্যাটস গ্যারান্টিড। আমি ডিকশনারি অলওয়েজ রাখি। জাবের বলছে দ্যাটস গ্রেট। আর এখন তো ফোনে ডিকশনারি থাকে, তাই না? অনলাইন অফলাইন দুই রকমের ডিকশনারি থাকে। ইংলিশ বুক অ্যাভেলেবল কম মোটেও না, ইংলিশ বুক বাজারে 100, 150, 200 টাকাতেও আমি শিওর নীলক্ষেত নীলক্ষেত এসব পাওয়া যায়। এখন অনলাইনে অনেক বই ডেলিভারি দেয়। আর যদিও একটা জিনিস খুব সাজেস্ট করি না আমি, সেটা হলো পিডিএফ নামিয়ে পড়া, বইয়ের পাইরেটেড ভার্সন পড়া। বাট স্টিল তুমি যদি তোমার শেখার জন্য মনে করো যে না ঠিক আছে আমি একটা গল্পের বই, লক্ষ লক্ষ গল্পের বই আছে, তুমি একটা পিডিএফ নামিয়ে পড়তে পারো। এখন তোমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এই ওষুধটা আমার বাজারের মানে আমার বাড়ির পাশের ওষুধের দোকানে নেই, অন্য কোথাও আছে, ইটস আপ টু ইউ। তোমার কাছে মনে হবে যে ঠিক আছে আমার আসলে 2 কিলোমিটার যে এই জিনিসটা নিয়ে আসা আমার এই আসলে দরকার আছে কি নাই, তাই না? হ্যাঁ, কিছু বইয়ের নাম বলেন। ওয়েল, আমি নাম বলতে গেলে খুব, আচ্ছা বইয়ের ক্ষেত্রে বলি যে সেটা খুব সাহিত্যে ভরপুর বই হতে হবে তা না, পুরস্কার প্রাপ্ত বই হতে হবে তা না, খুব ইজি কন্টেম্পোরারি রাইটিং, কন্টেম্পোরারি বই নাও, তাহলে পড়তে ইজি হবে। প্রেফারেবলি ইন্ডিয়ান রাইটারদের বই যদি কিনো, বা ট্রান্সলেটেড ইংলিশ বুকস যদি কিনো, যেমন তোমরা অনেকে সাজেস্টও করছো আমি দেখতে পাচ্ছি, এর আগেও করেছো। ইন্ডিয়ান রাইটারদের মধ্যে তোমাদের চেতন ভগত, তার মুভি তো পপুলার, তার বইগুলো পড়তে পারো তোমরা, পড়ে মজাও পাবা টপিক গুলো। তারপরে পাওলো কোয়েলো, ব্রাজিলিয়ান রাইটার, ওনার ট্রান্সলেশন গুলো, ওনার গুলো ট্রান্সলেটেড ইংলিশ, তো ওনার লেখাও পড়তে পারো। যা বই, যে বই হাতের কাছে পাবা, যেটা। একজন বলছে 2,000 জন, কি 2,000, সরি 20,000 জন যদি প্রতিবার একটা করে শিখতো তাহলে একেবারে 20,000 শেখা যেত। ট্রু ট্রু। হ্যাঁ, নেক্সট কোন টপিক পড়াবেন, কোনটা বাদ আছে বলো। আচ্ছা, একজন বলছে আমার কাছে অনেক বইয়ের পিডিএফ আছে, ওকে তাকে তোমরা ফলো করো, তাকে তোমরা জিজ্ঞেস করো, দিয়ে দিবে। একজন বলছে দ্য আলকেমিস্ট বুক, হ্যাঁ আলকেমিস্ট পাওলো কোয়েলোর, কিন্তু শুরুতে আলকেমিস্ট পড়তে যায় বাট ডিমোটিভেটেড হয়ে না, একটু ল্যাঙ্গুয়েজ, একটু বড় বই তো, সো ছোট ছোট বই কিনো, যেন বই শেষ করার পরে একটা অ্যাচিভমেন্ট টাইপের ফিলিং আছে যে ঠিক আছে বইটা আমি শেষ করলাম। So, কিন্তু বড় বই নিয়ে যদি তুমি অর্ধেকেও পড়ে ফেলো, বা সে অনেকটা বেশি অর্ধেকও যদি পড়ে ফেলো, মেবি তোমার অ্যাচিভমেন্টের ওই ফিলটা আসে না সবসময়, তাই না? হ্যাঁ, ইংলিশে ভালো করার কিছু টিপস দেন। আচ্ছা, আমাকেও দিও, আমি এই গল্পের বই, আমি তো বলছি এইটাই করো, আর কি করবা? কি করতে মানে আমাকে একটু বোঝাতো, মানে টিপস বলতে কি বসে বোঝাতে চাচ্ছ যে ভাই এই একটা ব্যাপার বলেন, এই একটা কাজ করলে আমার একেবারে সব প্রবলেম সলভ হয়ে যাবে? সাকিব, আপনার গানের গলা বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাকিব। ম্যাকবেথ না, শুরুতে ম্যাকবেথ পড়তে যেও না প্লিজ, আই ডোন্ট রেকমেন্ড। যাদের পড়ার অভ্যাস নাই ম্যাকবেথ পড়তে যেও না। নট বিকজ ভাষা কঠিন, একটা দেখো 17th সেঞ্চুরিতে 16th সেঞ্চুরিতে একটা লেখা ইংলিশ, মানে 300, 400, 500 বছর আগে লেখা একটা ইংলিশের কথা বাদ দাও, তুমি কি আজ থেকে 200 বছর আগের বাংলা পড়ে তোমার কাছে কেমন লাগবে? ইংলিশটা তো এটা তোমার, তুমি ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, তোমার মনে হতে পারে ওয়েল আমি একটা বাক্য বুঝি না, ইটস নট দ্যাট। তার কারণ হচ্ছে ভাষাটাই আর্কেইক, মানে ভাষাটাই 400, 500 বছর আগের ভাষা, তো কঠিন লাগবে সেগুলো ডেফিনেটলি শেক্সপিয়ারের লেখা।
ইংলিশ গ্রামারে ভালো করার টিপস দেন। আচ্ছা, যদি তুমি এমসিকিউ পারপাজে বলো তাহলে ডেফিনেটলি ওই টপিকটা বুঝে সেটার বিগত সালের প্রশ্ন বা বই কিছু প্রশ্ন প্র্যাকটিস করা। আর যদি রাইটিং পার্টের কথা বলো সেটা তো আমি বললাম। পিডিএফ পড়তে পারি না তাহলে বই কিনে নিতে হবে ডেফিনেটলি। কিছু মোটিভেশন বুকের রেফারেন্স নাম প্লিজ। হ্যাঁ, বিলিভ মি গোলাম মোহাম্মদ সাজিদ, আমি আমার লাইফে কখনো কোনো মোটিভেশনাল বই পড়ি না। সরি, আমি এটা তুমি, তবে আই হোপ তুমি যদি গুগল করো অনেক অনেক পেয়ে যাবা। ইউটিউবে তো অনেক ভিডিও থাকে, তবে আনফরচুনেটলি আমি কখনো সেলফ হেল্প আর ইয়ে বই কখনো পড়িনি, কি বলে, মোটিভেশনাল বই কখনো পড়িনি। ঠিক আছে ভাই, এইচএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের লিস্ট দিলে ভালো হয়। এখানে আবারও কিন্তু বলছি, তুমি বোধহয় শুরুতে ছিলা কিনা, আমাদের এখানে বলে দিয়েছে যে নির্দিষ্ট একটা উপায়ে, কয়েকটা উপায়ে আমাদের প্রশ্ন মানে প্যারাগ্রাফ গুলো ডেভেলপ করতে হবে। সো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ইট উইল নট হেল্প ইউ এনিওয়ে, তোমার বরং আরো ক্ষতি হতে পারে। আমি তোমাকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিলাম, তুমি মুখস্থ করলা, কিন্তু দেখলা যে তুমি যেভাবে মুখস্থ করেছো প্রশ্নটা এসেছে অন্যভাবে। তুমি লিখে দিবা, তুমি 1-2 নম্বর পাবা 15তে। চিন্তা করো 1-2-3-4 পেলে কত খারাপ। আচ্ছা, কবির হোসেন বলছে মোবাইল চার্জারের বাংলা কি? আমি জানি এই প্রশ্নটা কই থেকে আসছে, এটা ইউটিউবে একটা ভিডিও থেকে আসছে। আমার একটা ভিডিও, আমি একটাই ইউটিউবে এই টাইপের ভিডিও বানিয়েছিলাম, তা বোধহয় 3-4 বছর আগে, ভুলে গেছি, পয়লা বৈশাখের। কোনো বাংলা নাই। হ্যাঁ, ওই সবগুলো প্রশ্ন সেখানে ফান প্রশ্ন ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও দো। আমার মনে হয় না আমার ইউটিউব ভিডিও কেউ দেখে, তো আমার ইউটিউব ভিডিও আমি দেখি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি ইউটিউবে সবচেয়ে ইরেগুলার। ভাই, আপনার পড়া সব থেকে মজার আর ইনফরমেটিভ বই কোনটা যদি বলতেন? ইনফরমেটিভ বই হচ্ছে আমার ডিপার্টমেন্টের বই, মানে লিঙ্গুইস্টিক্স, আমার যেটা পড়তে ভালো লাগে। আর মজার বই অনেক, আমার একটা বাংলা বই আমার আজীবনের পছন্দের, অনেক অনেক পছন্দ, মানে ভুলে যাই কখন কোনটা পছন্দের। একটা অনেক পছন্দের, এটা আমি স্কুলে থাকতে পড়েছিলাম, 9-10-এ থাকতে, তারপরে অনেকবার, অসংখ্যবার পড়েছি। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশে। এটা মূলত একটা ভ্রমণ কাহিনী। সুনীল গঙ্গোপাধ্যায় উনি ওই সময় তার প্যারিস ভ্রমণ, তার ইউরোপ ভ্রমণ, সেই সবকিছু মিলে তার ওই সময়ের তার লাভ স্টোরি থেকে শুরু করে সব মিলে। সো ওইটা একটা ভ্রমণ কাহিনী, ছবির দেশে কবিতার দেশে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বাংলা বই, এটা আমার খুব খুবই 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 পছন্দের বই। আনকমন প্যারাগ্রাফ কিভাবে লিখবো? লিখার, জুবায়ের, বিলিভ মি, লিখার নিয়ম যদি শিখো, আনকমন ভিডিও, মানে কি বলে আনকমন, আমি সরি ভিডিও আমি ভাবছিলাম তাই ভিডিও শব্দ মাথায় আসলে, আনকমন প্যারাগ্রাফ বলে কিছু থাকবে না। ঠিক আছে, আমি একটা প্ল্যান করছি, যেটা মানে প্ল্যান করছি না, অলরেডি কাজ করছি, আমার স্টুডেন্টদের দেওয়া আছে। আরেকটু এটাকে বেটার পলিশ করে আমি এটাকে ওপেন রাখবো সবার জন্য, ইউটিউবে হয়তো আপলোড করতে পারি সেটা। ওই রাইটিং এর উপরে ভিডিও, আমি জানি রাইটিং এর উপরে ক্লাস নিলে সবাই দেখবে না, তো রাইটিং এর উপরে আমি ভিডিও, মানে একেবারে রুডিমেন্টারি, কিভাবে প্রথম সেন্টেন্স ভাববো, তারপরের সেন্টেন্স কিভাবে ভাববো, কোন বাক্য লিখবো কোনটা লিখবো না, এরকম কিছু ভিডিও আমরা কাজ করছি। আনফরচুনেটলি মাঝখানের গ্যাপ আমার পড়ে গেছে, ঈদের পরে আমি এতদিন ছুটি নিলাম, আজকে ঢাকায় আসলাম, গতকাল ঢাকায় আসলাম। সো সেটা করবো, হোপফুলি সেটা পেয়ে যাবা। আর অফকোর্স মানে শিখতে হবে, সেটা যেভাবেই শিখো, ক্লাস দেখে শিখো, বই পড়ে শিখো, শিখে তারপরে প্র্যাকটিস করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স কি ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি 22-তে নাই? না, নাই, নতুন শর্ট সিলেবাসে নাই। ভাই, আমি আজকে আপনার ভিডিও দেখবো, ভিডিও বানান আইডিও মমি, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, আমার খুব দেখার মতো ভিডিও নাই, মুখস্থ করতে পারি না, বানিয়ে লিখি। দেখো ওয়েল, আমরা সবাই বানিয়ে লিখি, আমরা কেউ মুখস্থ লিখি না, কিন্তু এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমি মুখস্থ করতে পারি না। কোনো মানুষ তার যদি মেমোরি প্রবলেম না থাকে, ব্রেনের কগনিটিভ কোনো প্রবলেম না থাকে, মুখস্থ করতে পারে না, এরকম না। এটা আমাদের মধ্যে একটা অনেকে ভুল ঢুকিয়ে দিয়েছে, কারণ আমাদের চলতে ফিরতে প্রতিদিন অনেক অসংখ্য ভাবে, এই পার্টটা সবাই শোনো, আমাদের মুখস্থ করতেই হয়। যেমন তোমার 50 জনের নাম মুখস্থ আছে, নামের সাথে চেহারা মুখস্থ আছে, তাদের সাথে তোমার সম্পর্ক মুখস্থ আছে। হ্যাঁ, এই মুখস্থটা এরকম না যে আমি লিস্ট দেখে মুখস্থ করছি, অমুক অমুক চেহারা, তার সাথে আমার এই সম্পর্ক, এরকম না। অথবা তুমি ম্যাথ করছো, ম্যাথের তো তুমি সবসময় সূত্র আর প্রতিপাদন করে করে তুমি ম্যাথ করো না। ধরো তোমার ত্রিকোণমিতির এরকম 10টা সূত্র মুখস্থ আছে, বীজগণিতের 10টা সূত্র মুখস্থ আছে, বা ফিজিক্স এর কিছু তোমার সূত্র মুখস্থ আছে। তুমি জানো এটার আপেক্ষিক ভর কত, তুমি জানো এটার গলনাঙ্ক কত, কত স্ফুটনাঙ্ক কত, তুমি জানো যে এখান থেকে ওখানে, ঢাকা থেকে চিটাগাং যেতে হলে কোন কোন রুটে যেতে হয়, বা এই শহর থেকে ওই শহরে যেতে হলে কোন কোন রুটে যেতে হয়। তুমি জানো যে এই রংটাকে সাদা রং বলে, তুমি জানো এই রংটাকে কালো রং বলে, এটাকে কি বলে জানি না, কি বলে আমাকে জানো। So, তুমি আলটিমেটলি সবকিছু তুমি মুখস্থ করেছো। এখন মুখস্থ করার দুইটা ওয়ে, একটা হচ্ছে মুখস্থ মানে আমরা কি বুঝাই, আমরা যদি খুব সহজ করে বলি, আমাদের দুইটা পার্ট,
মেমোরির, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা লং টার্ম মেমোরি। শর্ট টার্ম একবারেই কোনো কিছু আমাদের লং টার্ম মেমোরিতে যায় না। লং টার্ম মেমোরিতে যেটা থাকে সেটা আমাদের মুখস্থ থাকে, একদম আমাদের পার্মানেন্ট থাকে বা প্রায় পার্মানেন্ট থাকে। কিন্তু শর্ট টার্ম মেমোরি হয়ে আমাদের লং টার্ম মেমোরিতে যায়। শর্ট টার্ম মেমোরি হয়ে লং টার্ম মেমোরিতে কিভাবে যায়? ধরো একটা ছোট বাচ্চাকে আমি আজকে একদিন শেখালাম, বললাম যে এটার রং সাদা, সে সেটা শুনলো, তার এটা পরের 1 2 4 মিনিট মনেও আছে। তো সেটা তার শর্ট টার্ম মেমোরিতে আছে, পরের দিন সে সেটা আবার ভুলে গেল, তার শর্ট টার্ম মেমোরি থেকে সেটা চলে গেল। কিন্তু পরের দিন সে আবার এটা শর্ট টার্ম আবার শিখলো, যেটা হচ্ছে সাদা। এরকম শর্ট টার্ম মেমোরিতে সে শিখতে শিখতে, এবং সে তার সাথে আরো অন্যান্য ফ্যাক্টর আছে, যেমন কত মনোযোগ দিয়ে শিখছে, আরো অন্যান্য ফ্যাক্টর, সে কতটা আগ্রহী, কতটা কৌতূহল, এই জিনিসটাই একসময় তার লং টার্ম মেমোরিতে চলে যায় এবং সেটা তার মুখস্থ হয়। তো একটা, যখন আমরা মানুষের সাথে দেখতে দেখতে শিখছি বা করতে, সেগুলো অনেক মানে শর্ট টার্ম থেকে আমাদের লং টার্মেই যাচ্ছে। এর সাথে আরো অন্যান্য প্রেফারেন্স আছে, যেমন কিছু মানুষের এগুলো সবকিছুই, কিছু মানুষের প্র্যাকটিক্যাল করে শিখতে শিখা বেশি কমফোর্টেবল বা দ্রুত শেখে, অনেকে শুনে বেশি শেখে, অনেকে দেখে বেশি শেখে। বাট মুখস্থ ডেফিনেটলি ডেফিনেটলি হয়। এটা আমাদেরকে একটা ভয় দেখিয়ে সবকিছু থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়। যেমন আমি এখানে ফ্র্যাঙ্কলি যদি বলি, আমার তো যারা বিশেষ করে, যেমন দেখো যে স্টুডেন্টরা এইচএসসি, যেহেতু আমি এইচএসসি থেকেই পড়াই, এইচএসসি অ্যাডমিশন, তো স্টুডেন্টরা যারা বলে যে ঠিক আছে আমার, যারা মোটামুটি ম্যাথে ভালো, এদের ম্যাক্সিমামের কমপ্লেন ভাই আমার বায়োলজি মুখস্থ হয় না। মুখস্থ হয় না, না তোমার ম্যাথেও যে পরিমাণ মুখস্থ আছে বায়োলজিতে আছে। মেবি কখনো কখনো তোমার একটু লজিক ছাড়া অনেক বিষয় মুখস্থ করতে হয়, একটু বোরিং হতে পারে, কিন্তু মুখস্থ হয় না, এই ব্যাপারটা এটা একটা ডাহা মিথ্যা। ঠিক আছে, আমাদের মুখস্থ সবার হয়, কম বেশি আমাদের সবার হয়। ডিপেন্ড করছে আমি কতটা মনোযোগ দিয়ে করছি, আগে থেকে প্রি অকুপাইড কতটা ধারণা নিয়ে যাচ্ছি। তো তুমি মাথা থেকে এই ধারণায় বাদ দিয়ে দাও যে তোমার মুখস্থ হয় না, তোমার ডেফিনেটলি মুখস্থ হয়। মেবি তোমার কোনো বিষয় মুখস্থ করতে ভালো লাগে, কোনো বিষয় মুখস্থ করতে ভালো লাগে না, ঠিক আছে? এই তো। আর আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি ফর সাম রিজন? অনেকক্ষণ ক্লাস নিয়েছে না, আমি একটু লাস্ট 5 মিনিটস আমাকে একটু দ্রুত বলো, আর কারোর কোনো ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন কি আমি বাদ দিয়েছি কিনা। আমরা আজকের ক্লাসটা একটু রিল্যাক্সড ক্যাজুয়াল আড্ডা টাইপের রাখতে চাচ্ছিলাম, খুব সিরিয়াস কোনো পড়া পড়ছিলাম না। অলসো আমরা যে শর্ট সিলেবাসটা দেখলাম, সেই শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের মোটামুটি পড়াশোনা, আমাদের মানে আমার পার্টটা, আমি যে পার্টগুলো নিব সেকেন্ড পেপারে, সেগুলো শেষের দিকে। নেট প্রবলেম, নাসিমা বলছে ওয়েল, হ্যাঁ নেট প্রবলেম তো থাকে। আচ্ছা, বানিয়ে লিখতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমি অনেক সময় নিয়ম জানি কিন্তু বানিয়ে লিখতে পারি না। এর বড় কারণ হলো আমার রিডিং নাই, আমার পর্যাপ্ত রিডিং নাই। সো দেখো এখানে দুইটা, আমাদের তো মূল কমিউনিকেশনের 4টা স্কিল বেসিক, একটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কেউ যদি শুনতে না পায় সে বলতে পারবে না, আর কেউ যদি না পড়ে সে লিখতে পারবে না, খুবই স্বাভাবিক। সো তোমার স্পিকিং ভালো করার পূর্ব শর্ত তোমার লিসনিং, মানে তোমাকে প্রচুর শুনতে হবে, এবং রাইটিং ভালো করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে লিখতে হবে, মানে পড়তে হবে প্রথমে। সো তোমার যদি রিডিং ইনাফ না থাকে, পর্যাপ্ত পড়া না থাকে, অফকোর্স তোমার স্পিকিং ভালো মানে রাইটিং ভালো হবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। সে লিসনিং আর রিডিং এগুলোকে আমরা বলি রিসেপটিভ স্কিল, এখানে আমরা রিসিভ করি। আর স্পিকিং আর রাইটিং এগুলোকে আমরা বলি প্রোডাক্টিভ স্কিল, এখানে আমরা প্রডিউস করি। এখানে আমরা আসলে ওই রিসেপটিভ স্কিল যত ভালো হবে আমাদের প্রোডাক্টিভ স্কিল তত ভালো হবে। ভাই আপনি কি সায়েন্সের স্টুডেন্ট? ওয়েল আমার আফটার এইচএসসি আমার সায়েন্স, তারপরে আমি আমার আন্ডার গ্রাজুয়েট ইটস হিউম্যানিটিজ লাইক ইংলিশ, দেন আমার ফার্স্ট মাস্টার্স ইটস ELT, it's again humanities. Our second master's, it's cross-disciplinary. So it's science and humanities, social science, সবকিছু. This is after linguistics. Now, এখন যেটা আমি পড়ছি, that is linguistics. So এটা again mostly science-based. But what you meant, yeah, up to my HSC, I studied sciences, not sciences. So আটকে যাচ্ছে কেন? Okay. আজকে আর ক্লাস করবো না, কমেন্ট পড়ে না শান্ত, এই তো কমেন্ট পড়লাম, কি কমেন্ট পড়িনি শান্তর কোনো জরুরি প্রশ্ন? এক্সাম হলে বানিয়ে লিখি কারণ এক্সাম হলে মনে থাকে না, ট্রু। তাসফিয়া, দ্যাটস গুড, মুখস্থ থাকে বানিয়ে লিখতে পারে, দ্যাটস গুড। রিপোর্ট রাইটিং নাই, না রিপোর্ট রাইটিং নাই, কিন্তু রিপোর্ট রাইটিং শিখতে হবে, রিপোর্ট রাইটিং না লেখা শিখতে হবে।
ফ্যাক্টিটিভ ভার্ব, ওকে, ফ্যাক্টিটিভ ভার্ব আমি বোধহয় বলিনি, একজনকে বলেছিলাম, তার ভাষার জন্য বলিনি। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব বাক্যের ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, যেমন আচ্ছা লিখি একটা, এটা দিয়ে শেষ করি। আমি এখানে লিখছি, তো আমার লেখা একটু মেবি ছোট থাকতে পারে। আমি ধরো আমি যদি লিখি কমন বাক্যতে লিখি উই ইলেক্টেড হিম, উই ইলেক্টেড হিম। এই বাক্যে ইলেক্ট হচ্ছে একটা ভার্ব আর অবজেক্ট হচ্ছে হিম। এখন আমি যদি এরকম উই ইলেক্টেড হিম দা ক্যাপ্টেন ফর এক্সাম্পল, দা ক্যাপ্টেন, এই বাক্যে আমাদের অবজেক্ট দুইটা, হিম অ্যান্ড ক্যাপ্টেন। সো অবজেক্ট আমরা কি থেকে আসে? ভার্ব থেকে। ভার্বকে যদি প্রশ্ন করি উই ইলেক্টেড, আমরা নির্বাচন করেছি। কি নির্বাচন করেছি? ক্যাপ্টেন। কাকে নির্বাচন করেছি? তাকে। এখন দেখো, ধরো ক্যাপ্টেন পার্টটা নাই, এতটুকু আছে, উই ইলেক্টেড হিম, তাহলে আমরা তাকে নির্বাচন করেছি। এরপরে তোমার প্রশ্ন হচ্ছে কি নির্বাচন করেছি? সো দা ক্যাপ্টেন। সো খুব সোজা কথায় বলতে গেলে, যে সকল ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য বা বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য দ্বিতীয় অবজেক্টের দরকার হয়, যেমন উই ইলেক্টেড হিমে শুধু হচ্ছে না, দা ক্যাপ্টেনও দরকার, সেই সকল ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, এবং এটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, বাট টু পুট ইট ভেরি সিম্পলি এন্ড খুব শর্টলি এটা বলতে, ব্রিফলি বলতে গেলে, স্পিকিং এর ক্ষেত্রে অ্যাকসেন্ট কতটা গুরুত্বপূর্ণ? একদমই গুরুত্বপূর্ণ না। স্পিকিং এর ক্ষেত্রে ইটস আ ভেরি গুড কোশ্চেন। এটার উপরে আমার 1 ঘন্টার একটা সেশন হতে পারে। এটা মানুষ ভয় দেখায়, অ্যাকসেন্টের ভয় দেখায়। আলসান, ইটস আ ভেরি গুড কোশ্চেন, কিন্তু উচ্চারণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি ইনভিটেশনকে ইনভাইটেশন বলতে পারো না, ডিটারমিনারকে ডিটারমাইনার বলতে পারো না, কিন্তু উচ্চারণ ঠিক রাখো। অ্যাকসেন্ট তোমার চাইলে আইদার ইউ কুড, মানে there you know thousands and millions of accents, প্রতিটা মানুষের আবার ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টে ভাব থাকে, আমরা ইডিওলেক্ট বলি সেটাকে। সো অ্যাকসেন্ট ইজ নট ইম্পর্টেন্ট এট অল, নট ইম্পর্টেন্ট। অনেকের প্রেফারেন্স থাকতে পারে, এটা ভালো লাগে ওটা ভালো লাগে। ফর এক্সাম্পল, আমার ব্রিটিশ অ্যাকসেন্ট ভালো লাগে, মানে ব্রিটিশ আরপি ভালো লাগে, আরেকজনের নাও লাগতে পারে, ইটস আপ টু দেম। বাট ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। প্যারাগ্রাফ দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, প্যারাগ্রাফ জামিল, প্যারাগ্রাফ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে তাদের গঠনে, মানে প্যারাগ্রাফ গুলো মানে কিভাবে গঠন হবে, কি কি দেখাতে হবে, কন্ট্রাস্ট কম্পারিজনে পার্থক্য দেখাতে হবে, মিল দেখাতে হবে, লিস্টিং এ লিস্ট করতে হবে। তার পুরো স্ট্রাকচারেই পার্থক্য, শুধু নামেই মিল, স্ট্রাকচারে পার্থক্য। ভাই আমি প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড। প্রোগ্রামিং এর বই পড়লে কি ইংলিশ ইমপ্রুভ হবে? কিছু তো হবে, কিন্তু প্রোগ্রামিং এ তো নিশ্চয়ই আর তোমার এরকম ইংলিশ বাক্যের আকার ইংলিশ থাকবে না। তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইমপ্রুভ হবে, জেনারেল ইংলিশের অতটা ইমপ্রুভ হয়তো হবে না। সরি সাথী, বাট অফকোর্স পড়লে ক্ষতি নাই, মানে ক্ষতি হবে না তোমার। ওকে, সো আরো অনেক প্রশ্ন আমি পরে কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেগুলো মিস করছি না, একই প্রশ্ন ঘুরে ফিরে, অনেকটা সিমিলার প্রশ্ন, প্যারাগ্রাফ নিয়ে অনেক প্রশ্ন। এখন কিভাবে কন্টিনিউ করলে প্রপারলি শেষ করতে পারবো? আগের সব ক্লাস মিস করেছে মাহমুদ হাসান। এখন তুমি ওয়েব অ্যাপে সম্ভবত সবগুলো ক্লাস গুছিয়ে দেওয়া আছে, তো সবগুলো ক্লাস তোমার সময় মতো করবা, এবং ক্লাসের পরে এক্সারসাইজ যেগুলো থাকে সেগুলো অবশ্যই করবো। হোপ ইট উইল হেল্প ইউ। ফ্রেজ কি মুখস্থ করবো না? ফ্রেজ বলতে তুমি কি ইডিয়মস এর কথা বলছো? যদি মেডিকেল টার্গেট থাকে কিছু করতে হয়, সবসময় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় না, সব কিছু করতে হয়, বাট ওটা নিয়ে পড়ে থাকার দরকার না। আমরা এক সময় টেকনিক নিয়েও আমরা কথা বলবো, যে ঠিক আছে আমরা যদি এই 1 নম্বর না পাই, 2 নম্বর না পাই, এই 2 নম্বরের পরিবর্তে আমরা কোথা থেকে আরো বেশি নম্বর কনফার্ম করতে পারি, সেগুলো আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া অনেক আপনার গান শুনতে চাচ্ছে। হ্যাঁ, আমি আবার অনেক ব্রেকের পরে একটু গান টান শুরু করবো ভাবছি, তো ডেফিনেটলি তোমাদেরকে শোনাবো। আমি একটু শিখে নিই। হ্যাঁ, আমি তো তোমাদের মতো এত প্রচুর না। 10 মিনিট স্কুল হয় না কেন? অনেকে এই প্রশ্ন করছে। ওয়েল, এক্ষেত্রে মিনিট ইজ নট এ নাউন, মিনিট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা জানি যে দুইটা নাউন যদি পাশে, খুব সিম্পলি বললে দুইটা নাউন যদি থাকে, আগের নাউনটা নাউন, পরের নাউনটা নাউন থাকে, আগেরটা অ্যাডজেক্টিভ হয়। একটা অ্যাডজেক্টিভ তো আর প্লুরাল হতে পারে না, গুড তো আর গুডস হয় না, ব্যাড তো ব্যাডস হয় না, তাই না? ওয়ার্সেস হয় না। তো এই জন্য 10 মিনিট স্কুল অথবা লাইক 5 ডে লিভ, এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে, অথবা অনেকে একটু ক্যাজুয়ালি বলে হাইফেন অ্যাডজেক্টিভ, এরকম তার আগে সংখ্যা থাকলে এরকম বলে। সো এই জন্য এটা মিনিটটা ক্ষেত্রে মোটেও নাউন না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল বলে কিছু নাই, তাই অ্যাডজেক্টিভটা ক্ষেত্রে 10 মিনিট থাকে। সুবর্ণা মুস্তফা, ভাই আমার কমেন্টে রিপ্লাই দিলে ভালো হতো। সুবর্ণা, হ্যাঁ কমেন্ট রিপ্লাই দিলাম, কিন্তু কোন কমেন্ট? সাজিদ, তোমার প্রোগ্রামিং রিলেটেড প্রশ্নের উত্তর দিয়েছি, থ্যাংক ইউ। মায়া জাহান, কোন প্রশ্নের উত্তর দিইনি?
মায়া জাহান প্রশ্নের উত্তর দিয়েছি। চেঞ্জিং সেন্টেন্স এখন পড়তে হবে, তুমি পড়তে পারো কিন্তু এইচএসসি 22 তে আসবে না, বাট চেঞ্জিং সেন্টেন্স থেকে অ্যাডমিশনের প্রশ্ন থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস। প্রিপোজিশন কতগুলো পড়বে? একটাও না, শুধু যেগুলো প্র্যাকটিস করবা বুঝে বুঝে সেগুলোই, মুখস্থ একটাও করবা না। প্যারাগ্রাফের উপরে ক্লাস নিলে ভালো, তো ডেফিনেটলি প্যারাগ্রাফের ক্লাস হবে। এটা সম্ভবত আমার আমার রুটিনে নাই, এটা মানে আমার কোর্স অ্যালোকেশনে নাই, এটার উপরে প্রভাব ক্লাস নেবেন। হ্যাঁ, সো ডেফিনেটলি ক্লাস হবে, সবগুলো, সব যা যা টপিক আছে সবের উপরে তোমাদের ক্লাস হবে, নট টু ওয়ারি। অলরাইট, সো থ্যাংক ইউ ফর ইয়ার টাইম, থ্যাংক ইউ ফর জয়নিং। অলরাইট, আবার তো দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই, আদিওস।